অষ্ট চাল অষ্ট দুব্বা লাগবে। কিন্তু লক্ষ্মীর ব্রত কথা শুনতে হয় ঝাড়িসিস নিয়ে। ধান দাও, ধান দাও, ধান দেবে, বদমাসি করে ধান নিতে হয়, ধানটা ঘটে দিয়ে দেবা। বাস তুমি একটা ধান দাও, ধরো ধান দিয়ে শুনতে হয়, ঘটে না আমি তো পুজোর ব্রত কথা করছি। অগ্রহণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহণের সংক্রান্তির দিন নদী বা গঙ্গায় ঋতু বিসর্জন দিতে হয়। কুমারী সদপা সকলে এই ব্রত করতে পারে। সিঁদুর, ফুল, দুর্বা, বেলপাতা, তিল ভর্তিকি, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, সেবা ফুল এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরায় মাঝখানে ঘর বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসাতে হবে। এই সঙ্গে মটর, সর্ষে, শুশনি, কলমি আর 5টি ছোট্ট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে অগ্রহণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহণ সংক্রান্তির দিন পুকুর বা নদী বা গঙ্গায় ঋতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপস্থিত থেকে ঋতুর কথা শুনবে আর একজন কথা বলবে, অপরজন কথা শুনবে। এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণী বাস করত। তাদের উম্ন আর ঝুমনো নামে 2টি মেয়ে ছিল। একদিন ব্রাহ্মণীর খুব পিঠে খাবার ইচ্ছে হয়, সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। ব্রাহ্মণী রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর ব্রাহ্মণ রান্নাঘরে পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর ব্রাহ্মণকে খেতে বসে ব্রাহ্মণী যখন পরিবেশন করছে তখন ব্রাহ্মণ বলল, 2খানা পিঠে কম হলো কেন? ব্রাহ্মণী বলল যে সে তার মেয়ে 2টিকে 2খানা পিঠে দিয়েছে। একথা শুনে ব্রাহ্মণ খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলল, আজ উম্ন ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে আর পরে ওখানে থেকে ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, এতদিন অভিমান করে যাইনি। ব্রাহ্মণী খুশি না হলেও মুখে কিছু বলতে পারলো না। ব্রাহ্মণ উম্ন ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা পায় প্রায় দুপুরে ব্রাহ্মণী মেয়ে 2টিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে 2টি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ এইটাই চাইছিল, সুযোগ দেখে সে ইটের উপর মেয়ে 2টির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও ঘুগনি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে 2টি ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না রে না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো দিন কোনো কালে আমাদের কেউ ছিল না। এই ভয়ানক বনের মধ্যেও তাদের খুব ভয় করতে লাগলো। দুজনের চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরও আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। আর এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওইখানে আশ্রয় নিই। উম্নর কথা শেষ না হতেই 2 বোনে ছুটে গেল সেই বটগাছটার কাছে। দুজনে বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুভাগ হয়ে গেল আর উম্ন ঝুমনো তার সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুভাগ হলো আর উম্ন ঝুমনো কোটরের মধ্য থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে কি করে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বোন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদের ওই বয়সের কতগুলো মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসে কি সব পুজো করছে। উম্ন ঝুমনো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল।
সে মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা, যে আমাদের ঋতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। জুড়ে তখন খুব কাঁদতে কাঁদতে সে মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের উপর মেয়েগুলোর দয়া হলো। তারা ঝুমনোকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতে হবে না। তোমরা আমাদের মতো ঋতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখনই তোমরা ওই পুকুরের থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো ঝুমনো সেই পুকুরে নেমেছে। অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো। ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে গিয়ে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এ নাও, ঘটে দুর্ব দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। আর ওদের কথা মতো ঝুমনো দুব্বগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতে আবার পুকুরে জল ভরে উঠলো। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বোধ নিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়েও না। ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে ঝুমনো বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে ঝুমনো বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যর মালিক হলো। দুই বোন কমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছলো। তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটো নিশ্চয় বাগে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ ঝুমনো বাড়ি ফিরতে দেখে তাদের বাবা আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি, এখন মরিসনি তোরা? বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলাম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছো। তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো। বামুনি তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর খানিকের মধ্যে বামুনের একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আনন্দ ধরে না। ধনৈশ্বর্য ছেলে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন, তোমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? তখনই ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড় করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবে, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকু এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ে জল আর কিছুতেই ফুরোয় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ে জল খেতে দিলেন। তারাও পান ভরে জল খেলো, তবু ভাঁড়ে জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে অম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র অম্নকে বললেন যে তার বাবাকে ডেকে আনতে। অম্ন গিয়ে বামনকে ডেকে আনলো। রাজপুত্র বামনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মধ্যদেশে যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামন তখন বললে, আপত্তি আমার কিছুই নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন যে আমার সঙ্গে আছে আমার বন্ধু কোটালপুত্র, আপনি ইচ্ছে করলে আমাদের দুইজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামন দেখলো চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে উমনোর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল। পরের দিন ঝুমনোর শ্বশুর বাড়ি যাবার সময় বামুনি বললে, তোরা কি কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? বলল, আমি এখন রাজরানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণ রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুরকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ, যত সব অমঙ্গলের চিহ্ন।
আর ঝুমনো যে পথ দিতে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানা রকমের পুজো পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলে, কিন্তু বউ যেমনই হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো। যুবরাজ মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললে। এদিকে কোটাল পুত্র মা বউ বরণ করতে এসে দেখলো তাদের বাড়ির লোহার গরাদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মধ্য যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব কমে কমে কোথায় যেন চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বারবারন্ত মধ্য যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার উপরে খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বলেন, এই দণ্ডে উম্নকে কেটে দাও আর রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের উম্নকে মশান নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শেয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতি কথা শুনে ঝুমনো কারোকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না যে ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন সেই ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবীর তাকে বলছে, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মধ্য যুবরাজ স্বপ্নে দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন না যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতকে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটাল পুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারলো। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবী আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করে। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারে তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারে। কোটাল পুত্র যুবরাজকে সে কথা জানালে। যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থায় করে দিলেন। ঝুমনো তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। উম্নর চলার পথে দুবার শিকড় পড়েছিল। সে দুবার শিকড় লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুমকি দিলেন, একদণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ির মায়ের চোখ দুটো উপরে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করলো, কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পেলেন না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। আর যুবরাজ তখনই লোক পাঠালেন যে রাজ্যর মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোক কোথাও পেল না। শেষে তারা সে বুড়ির হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতে আসবে না। সে বলতে লাগলো, এই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো যে সে উম্নর কাছে আসতে। উম্ন তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, তোমার সব হয়। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নর উতু পুজো কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন সে থেকে দেশশুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এই ব্রত করলে মেয়েদের যথাযথ সম্প্রদায় হয়।
ইতুর দিন বর ধন্য ধান্য পুত্র পুত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াইতে গেলাম, ইতুর কথা শুনে না, এই কথা শুনলে, ইতুর কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আয় বুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। জয় ইতু লক্ষ্মী, জয় ইতু লক্ষ্মী, জয়।